আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের শুভেচ্ছা নিন। শেখ হাসিনাকে কি মার্কিনিরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি, হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ক্ষমতা, এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে, তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার 3 দিন পরে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আগামী 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে। এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত, বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে। সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, বা মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। অবাক না বিষয়গুলো? আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই, আবার শেখ হাসিনা কোথা থেকে আসে, এরকম অনেকে ভাবছেন। কিন্তু খেলা, নানা রকম খেলা, রাজনীতিতে, কূটনীতিতে খেলা কিন্তু চলছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। শুরু হলো রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে, 3টি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন একাধিক 2, 4, 5টা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার। কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন, বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না। হঠাৎ করে সুর পাল্টে গেল কেন? গতকালকে বিশেষ করে সিএনএন নিউজ 18, ভারতের একটি গণমাধ্যম, ইন্টারন্যাশনাল সিএনএন এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম, সেই গণমাধ্যমে ভারতের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালো ভাবে বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, কিংবা ক্ষমতাচ্যুতির পরেও, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়ায় নিয়েছেন। শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা, শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন। কিন্তু হঠাৎ করে সুর বদল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছিলেন। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম, গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছিলেন। নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। সিএনএন নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেন, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন। শেখ হাসিনার মতে তারা ডক্টর ইউনূসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন। ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। শেখ হাসিনা বলেন, যদি পশ্চিমারা মনে করে ইউনূস তাদের বন্ধু, তারা প্রতারিত হচ্ছেন।
অথচ শেখ হাসিনাই তার সরকারের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় 15 মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল। এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিএ কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিন্টন পরিবার জড়িত। অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাননি। এমনকি সিএনএন নিউজ 18 সাক্ষাৎকারে ডাইরেক্ট বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই। কূটনীতি বা ডিপ্লোমেসি কি এটাই? এতদিন যেটি বলে এসছে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন? হ্যাঁ, শেখ হাসিনার কূটনীতিটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর, ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা ডিপ স্টেট, জর্জ সরোস, এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান। তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না। সেটি যাই হোক না কেন, শেখ হাসিনা এটিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসছিলেন। আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন, তার নেতারা বলেছেন, তার মন্ত্রীরা বলেছেন, কিন্তু হঠাৎ করে গতকালকের সাক্ষাৎকারে একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, এটি ভাববার কোনো কারণ নেই। কিংবা সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেননি যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে। তাহলে কি ভেতরে ভেতরে রাজনীতির আড়ালে কিছু হচ্ছে? কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন? আর যার দরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না, এমনটা কি? অনেক কিছু হতে পারে, কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে, রাজনীতির পেছনে অনেক খেলা চলছে, ইতিমধ্যে চলমান। বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, কিংবা নির্বাচন ইউনুস করবে কিনা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা, কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা। আজকে এই 14 নভেম্বরে বসে কথা বলা একদম অসম্ভব, কিন্তু এমনটাও হতে পারে আপনি 16 নভেম্বরে বসে এই কথাও কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে, শেখ হাসিনা নির্বাচন করছে, কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না, বা ইত্যাদি এটসেট্রা বিভিন্ন কিছু হতে পারে। কাজে খেলা চলমান, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক খেলা কিন্তু চলমান। এই খেলার শেষ কোথায়, এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে শেখ হাসিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, এই বিষয়টা আমি আবারও রিপিট করছি, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবং গতকালকে সিএনএন নিউজ 18 এর সাক্ষাৎকারে ডাইরেক্ট কি বলে বসলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। বুঝে নেন রাজনৈতিক কূটনৈতিক খেলাটা কোন মাত্রায় চলছে, কোন দিকে চলছে, এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে, অপেক্ষা করতে হবে। খেলা বহু বাকি আছে।
বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ যে ফিরবে, গতকাল 13 তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে। আওয়ামী লীগ শক্তি সামর্থ্য প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে। জনগণের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যে তৈরি হয়ে গেছে, এগুলো তারই আলামত। প্রতিদিন একাধিক গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আজকেও বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যে মানবতা বিরোধী যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে, এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি এটাও বলেছেন যে এটি একটা সাজানো গোছানো পূর্ব নির্ধারিত। কাজেই এ কথা যদি বলে শেষ করি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চাইছেন কিনা, বাংলাদেশের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে। আবার অন্যদিকে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো কারণে প্রয়োজনীয় মনে করছেন কিনা, যে শেখ হাসিনাকে দিয়ে এই প্রয়োজনটা মেটানো সম্ভব। যদি তাই হয় তাহলে রাজনীতিতে ভিন্ন প্রেক্ষাপট রচিত হবে। আমরা সেই প্রেক্ষাপটের অপেক্ষায় রয়েছি। সিসিএস এর মিটিং এর পর দিল্লি ব্লাস্ট নিয়ে গতকাল 3 সেনাধ্যক্ষ এবং সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে রাজনাথ সিং এবং অজিত দোভাল, আমাদের যিনি এনএসএ, তারাও উপস্থিত ছিলেন। তো নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেটা বলার আগে আমি গ্যাংস অফ ওয়াসেপুরের একটা ডায়ালগ শোনাব। মনোজ বাজপেয়ী ছিল নায়ক, গুন্ডা, রবিনহুড। তো বলছে মনোজ বাজপেয়ী, हजरत 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 इस गांव को सूचित किया जाए, काल रात एक लड़की यहां से अपहरण हुआ है। अगर रात तक वो लड़की घर तक वापस ना आए तो कल इस गांव में इतना बम मारेंगे, इतना बम मारेंगे, सब धुआं 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 कर देंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে আমার মনোজ বাজপেয়ীর এই ডায়লগটা মনে পড়ে গেল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তিরা বা কোনো সংগঠন বা কোনো দেশ যদি এর পেছনে জড়িত থাকে তাহলে তাদের কড়া শাস্তির আওতায় আনা হবে। আর তিনি তো বলতে পারেন না যে ধোঁয়া 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 কর দেঙ্গে, কিন্তু আক্ষরিক অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধোঁয়া 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 হো জায়গা। আর ওনার একটা কিন্তু মানে রয়েছে, নিজের থেকে নিয়ম করা আছে যে ভারতবর্ষের নাগরিক যদি মারা যায় কোনো সন্ত্রাসী হামলায়, তাহলে তার যে শ্রাদ্ধের কাজ তেরোয়া, তার আগেই শত্রুকে ফিনিশ করে যাও, যাতে যে মারা গেছে তার আত্মার শান্তি পাওয়া যাবে, তিনি শান্তি পান। ফলে হাতে খুব একটা সময় নেই। যদিও এখনো পর্যন্ত ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ কারুর নাম করেনি, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই বুঝে গিয়েছে যে আমরা এর মধ্যে জড়িয়ে পড়ব এবং অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদের অবস্থা খুব খারাপ হবে। পাকিস্তানের অবস্থা গত ভিডিওতে আমি বলেছি, দুপুরবেলার ভিডিওতে, প্রধানমন্ত্রী 250 ফিট বাংকারের নিচে চলে গিয়েছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির, তিনি তো সংসদ 27 অ্যামেন্ডমেন্টের
ফলে তিনি তো এখন হয়ে গেছেন সর্বে সর্বা দেশের। তিনি এমন সর্বে সর্বার, তিনিও 250 ফিট জিএইচকিউ যে রয়েছে, ওদের যে সেনা ঘাঁটি রয়েছে তার নিচে 250 ফিট নিচে তিনিও চলে গিয়েছেন। মারিয়াম বাংকার বলে একটা জায়গা আছে, সেটা আমি পরে ভাঙবো। মারিয়াম বাংকার কি, গত সিঁদুরের সময় মারিয়াম বাংকারে তিনি লুকিয়েছিলেন। এবারে আর মারিয়াম বাংকারে লুকিয়ে থাকলে তিনি বুঝেছেন যে আমার নিস্তার নেই, আমাকে মারবেই। কারণ ভারতবর্ষ বুঝে গেছে যে সাপের মাথা হচ্ছে গিয়ে এই সেনা নায়করা। সুতরাং যত সেনা নায়ক আছে পাকিস্তানে, সেই সেনা নায়কদের খতম করো। এই সেনা নায়করা এখন সব যে যার মতো সেফ জায়গা খুঁজছেন, কোথায় কোথায় যাওয়া যায়। এবং কয়েকজন সেনানায়ক শোনা যাচ্ছে যাদের বিদেশে যাদের যোগাযোগ আছে এবং আছে, তারা পলাতক ঘোষণা হলো, তারা আর মরার জন্য রেডি নয়, সব প্রাইভেট জেট করে সমস্ত পালিয়ে গিয়েছে। তাদের ভাগরা ঘোষণা করা হবে, সেটা শাস্তি। কিন্তু সেই যদি এখন আমেরিকার, তার দ্বৈত পাসপোর্টের ব্যাপার আছে, সেই যদি আমেরিকায় গিয়ে আর যদি পাকিস্তানে না ফেরে, তাহলে পরে আর তার কোনো বিচার কিছু হবে না। ফলে প্রাণ বাঁচানোর জন্য তারাও পালাচ্ছে। এইবার হয়েছে কি, গতকালকে ওই গুজরাটে যখন এই সমস্ত কাণ্ড হচ্ছে, আমাদের সব রৌদ্র ব্যাটালিয়ান যখন সমস্ত করছে, কি বলে, মহড়া টহরা দিচ্ছে, তখন 12টা আমাদের রাফাল ওখানে প্রথমে 6টা সনিক বোম ছাড়ে, বোম 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 বোম। সারা পাকিস্তান মনে করে এইবারেতে মিসাইল অ্যাটাক হয়ে গিয়েছে। ছুটোছুটি দৌড়ি লেগে যায়। এর 15 মিনিট বাদে আরো 6টা বোম 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 হওয়ার পরে তারপরেতে পাকিস্তান সেনাবাহিনী চারদিক দিয়ে সেনাবাহিনী জোগাড় করে সব সার্কিকের দিকে আর কাশ্মীরের দিকে রওনা করে দিয়েছে। ব্যাপক সেনাফেনা ট্যাঙ্ক নিয়ে আসছে। ওই ট্যাঙ্কের তো একটাও থাকবে না, অবশিষ্টাংশ কিছু থাকবে না, পাকিস্তানটাই অবশিষ্টাংশ কিছু থাকবে না। এবারে আসুন, ওটা হচ্ছে প্রচন্ড প্রহার, পাকিস্তানের দিকে ত্রিশূলের প্রচন্ড প্রহার। আর ত্রিশূলের পূর্বী প্রচন্ড প্রহারের ব্যাপারে একটুখানি আসি। এই পূর্বী প্রচন্ড প্রহারে এখন সমস্ত কাজকর্ম চলছে, খুব শিগগিরই কাজকর্ম চলছে। যে কোনো দিন, যে কোনো সময়, কারণ নরেন্দ্র মোদী তার কথায় 3 বাহিনীর প্রধান এবং সিডিএস কে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা যা করার করো, আমি এর মধ্যে আর কোনো মন্তব্য করতে যাব না, যেটা দেশের পক্ষে ভালো সেইটা করুন। এখন কি শোনা যাচ্ছে যে খলিলুর রহমান নাকি বিদেশে, নাকি কাতারে নাকি মিটিং করেছেন আমাদের রয়ের এর সঙ্গে। আমি এই কনফার্মেশন এখনো পর্যন্ত পাইনি। রয়ের সঙ্গে মিটিং এর কনফার্মেশনের কথা আমিও শুনেছি, কিন্তু কনফার্মেশন আমি পাইনি। এখন এটাও শোনা যাচ্ছে তিনি নাকি ভারতবর্ষে আসবেন। কূটনৈতিক পাসপোর্ট থাকলেই তিনি যে পাসপোর্টটা বগল দাবা করে নিয়ে যে কোনো দেশে চলে যেতে পারবেন তা তো নয়। এর তো একটা নিয়ম আছে। কূটনৈতিক পাসপোর্টে আপনাকে ভিসা নিতে হবে না, কিন্তু পাসপোর্টে একটা নো অবজেকশন স্ট্যাম্প আপনাকে লাগাতে হবে। অর্থাৎ খলিলুর রহমানকে ঢাকা হাই কমিশনে এসে পাসপোর্টটি জমা দিতে হবে। জমা দিলে ওখানে একটা স্ট্যাম্পিং হবে। স্ট্যাম্পিং হওয়ার পর উনি তখন উইদাউট ভিসা উনি তখন যেতে পারেন, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট। এখন আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে লুপসে সিদ্দিকী তিনিও নাকি যাবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে গতকালকে আমাদের ডেপুটি হাই কমিশন, যাকে তলব করা হয়েছিল বলছিলেন না, তলব করা হয়েছিল, তলব করা হয়েছিল, তাকে কড়া ভাষায় শোনানো হয়েছিল কথা। তাকে যদি কড়া ভাষাতেই শোনানো হয় কথা, তাহলে আবার ভারতের হাতে পায়ে ধরার জন্য
এত কষ্টকর সব কাণ্ড কারখানা করছেন কেন? ভারতকে ধমক দিয়েই দিয়েছেন, তাহলে আর এসব করার কি দরকার? এখন জলে কুমির, ডাঙায় বাঘ। জলে তো কুমির কিলবিল করছে একেবারে, মানে আওয়ামী লীগ তো সমস্ত একেবারে পুরো দেখিয়ে দিয়েছে তাদের শক্তি। আবার রবিবার সোমবার যে কি কাণ্ড হবে, এই তো মানে একেবারে মানে জামা কাপড় ভিজে যাওয়ার জোর আমাদের ইউনূসের, হযরত ইউনূসের। তো হযরত ইউনূসকে একটাই কথা বলবো, হযরত ইউনূস আপনি 13 দিনের আগে গদি ছেড়ে পালান, अदरवाइज इतना बोमा मारेंगे, इतना बोमा मारेंगे कि बांग्लादेश धुआं धुआं हो जाएगा। মোদি যেটা বলতে পারেননি সেটা আমি বলে দিলাম। এখন সেটা বোমা না মিসাইল, না ব্রহ্মোস, না পিনাকা, না আকাশতীর, অনেক কিছুই হতে পারে। আবার কামাকাজি ড্রোনও হতে পারে। তবে আপনি আপনি সেনা ভবনে আর ওই এতে ক্যান্টনমেন্টে ঢুকে থাকুন বা যেখানেই ঢুকে থাকুন না কেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত খবর কিন্তু ভারতবর্ষের কাছে আছে। ফলে আপনি যদি মনে করেন যে আপনি পালিয়ে বাঁচবেন, আপনার পালানোর পথ কোনো দিকে নেই। আপনাকে বাংলাদেশেই থাকতে হবে। এবং ওই যে বলেছি দড়িতে টান দিয়ে আপনি দেখে এসছেন না, আপনার সাগরেদরা, ওইসব সাগরেদ আছে প্রফেসর সব দড়িতে টান দিয়ে দেখে এসছে শেখ হাসিনা ঠিক মতো ঝুলবেন কিনা, আসলে নিজেরা ঝুলবেন কিনা সেটা পরীক্ষা করেছেন, সেটা তখন বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম যে ওইখানে ওদেরই ঝুলতে হবে। আমি কিন্তু 6 মাস 8 মাস আগে থেকে আমি বলে যাচ্ছি ওইখানে ওদেরই ঝুলতে হবে। এখন এই খবরে সমস্ত ছয় লাভ চারদিকে, আপনারা শুধু ওয়েট করুন। আর এই 13 দিনের ব্যাপার যেটা আছে, অর্থাৎ 2 দিন কেটে গিয়েছে আর বাকি রইল 11 দিন, হয়তো এবং সবকিছুই হয়তোর ওপর নির্ভর করছে, কারণ আমি তো সরকার না। তারপরে বলবেন মশাই আপনি তো বলেছিলেন 13 দিনের মধ্যে হয়ে যাবে, হলো না তো। অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু সরকারের নীতির ওপরে, সরকারের মানে নিজস্ব কিছু প্ল্যানিং এর ওপরে। এখন এই পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি? পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে গিয়েছে। আমেরিকার যে বিদেশমন্ত্রী, তার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা কথা হয়েছে। তো সেখানে ওই সমুদ্র উপকূলে সন্ত্রাসবাদ এই সমস্ত নিয়ে কথাবার্তার পাশাপাশি একটা কথা হয়েছে যে পাকিস্তানের পাশে আমেরিকা নেই, কারণ এখন আমেরিকার নীতি বদলে গেছে, আমেরিকা এসবের মধ্যে থাকবে না। আর এইগুলো করেছে যেগুলো, সেগুলো পাকিস্তান নিজেরা ইচ্ছে করে করেছে তার সন্ত্রাসবাদীদের দিয়ে, সুতরাং তার দায় আমেরিকা নেবে না, ফলে তোমার মামলা তুমি বুঝে নাও। আর চীন একটা বিস্ফোরক, একটা পরশুদিনকে একটা দিয়ে দিয়েছে, বিবৃতি জারি করে দিয়েছে। চীন বলেছে এই যে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এই দিল্লির বুকে, এই সন্ত্রাসবাদী আগ্রাসন চীন কখনোই ভালো করে মেনে নিচ্ছে না। এই ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে চীন সমানভাবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সাহায্যের জন্য চীন ভারতের জন্য প্রস্তুত আছে। ফলে আমেরিকা গেল পাকিস্তানের পাশ থেকে, চীন গেল পাকিস্তানের পাশ থেকে, ওদিকে রইল তুর্কি। তাহলে তুর্কির ব্যাপারটা কি করেছে? তুর্কিকে এই যে আমাদের আর্মেনিয়াকে দিয়ে আর গ্রিসকে দিয়ে এত অস্ত্র দিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ, দামাদ্দাম এখন সমস্ত এরদোগানের দেশে পড়ছে। আর এরদোগান এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, কোথায় ড্রোন মারবে আর কোথায় ড্রোন বেচবে। তাহলে হয়ে গেল কি, বাংলাদেশের পাশে না পাকিস্তানের পাশে, না রইল আমেরিকা,
না রইল চীন, না রইল টার্কি, কেউ নেই। আমি গতকাল বলেছি, ডক্টর ইউনূস, ইউ আর অ্যালোন। আপনি সম্পূর্ণ একা। আপনার একাকিত্ব আপনাকে গিলে খেতে আসছে। তারপর তো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। হযরত, ধোঁয়া তো হোগা। এখন আপনার উপরে পড়বে কিনা সেটা এখন $1,000,000 কোশ্চেন। ওটা দেখা যাক সেটা কি হয়। সবাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।